হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের ক্লাস 6-এর এই যে নতুন বই তোমাদের দিয়েছে পঠন সেতু, দেখতে পাচ্ছ পঠন সেতু। এই পঠন সেতু বইটি নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো এটা তোমাদের একদম নতুন বই। এই বইটা সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই এখনও গড়ে ওঠেনি। তো এটাতে পরীক্ষা হবে কি হবে না, বা কতটা অবধি পরীক্ষা হবে, তো সবটা নিয়ে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সূচিপত্র দিয়েছে, এই সূচিপত্র দিয়ে যে পাঠগুলো রয়েছে, এই পাঠগুলো অনুযায়ী আমরা ধরে ধরে এখানে ক্লাস করাবো। এবং তারপরে তোমাদের যে টেক্সট বই যেটা দিয়ে রয়েছে, সেই টেক্সট বইটা এই যে দেখতে পাচ্ছ, তোমাদের টেক্সট বইতে যতগুলো এখানে অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় এখানে কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সবগুলো অধ্যায় কিন্তু আমরা বিস্তারিতভাবে একটা ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমরা চলো, আমি বইটা এবারে দেখো কি করে কি করছি, ঠিক আছে? চলো। দেখো, এটা হচ্ছে পাঠভিত্তিক আলোচনা। এই প্রথম গল্পে তোমরা পাবে ভর দুপুরে, যার লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো ভর দুপুরে গল্পটা শুনে তোমরা বুঝতে পারছো যে একদম দুপুরবেলা, যখন সবাই মানুষজন বাড়ির ভেতরে থাকে, বাইরে থাকে না কেউ, মাঠঘাট খাঁ করে, সেই সময় প্রকৃতির মধ্যে কি ঘটনা ঘটে, আমাদের মানব জীবনের সাথে সাথে প্রকৃতির মধ্যেও কি ঘটনা ঘটে, সেই ঘটনার কথা কিন্তু লেখক এখানে উল্লেখ করেছেন। এবং তার মধ্যে একটা চরিত্র রয়েছে যে হচ্ছে রাখাল বালক। হ্যাঁ, তো সে রাখাল বালক মাঠে এসে তার কীরকম অনুভূতি হয় বা ফিলিংস হয়, সেটা কিন্তু লেখক এখানে উল্লেখ করেছেন। কি বলেছেন লেখক? বলেছেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর ভরদুপুর কবিতায় পল্লী বাংলার প্রেক্ষাপটে, পল্লী বাংলা বলতে গ্রাম বাংলা, ঠিক আছে, শহর নয় কিন্তু গ্রাম বাংলা, সেই প্রেক্ষাপটে প্রখর গ্রীষ্মের একটি নির্জন, নিস্তব্ধ ও অলস দুপুরবেলার প্রাণবন্ত ছবি এঁকেছেন, ঠিক আছে? তো যখন প্রখর গ্রীষ্ম হয়, তখন গ্রীষ্মের সময় কিন্তু গ্রাম বাংলার যে মাঠ ঘাট সব কিছু খাঁ করে। হ্যাঁ, কারণ তখন সবাই ঘরের ভিতরে বিশ্রাম নেয়। মানুষের সাথে সাথে প্রকৃতি কিন্তু তখন বিশ্রামে রত। কীভাবে রত সেটা এখানে লেখক বলেছেন। গ্রামের ছায়া প্রদানকারী অশ্বত্থ গাছ, গরুকে ছেড়ে দিয়ে গাছের তলায় শুয়ে রাখালের আকাশ দেখা, নদীর ধারে বাঁধা খড়ের আঁটি বোঝাই নৌকা, জনমানবহীন গ্রামের পথ দুপুরের নির্জনতাকে প্রকট করে। তো যেখানে রাখাল বালক শুয়ে আছে, এখানে রাখাল বালকের প্রসঙ্গ এসছে। এছাড়াও গ্রামের যে ছায়া প্রদানকারী অশ্বত্থ বৃক্ষ, অনেক বড় গাছ থাকে, তা সে ছায়া প্রদান করে। গ্রীষ্মকালে সে অশ্বত্থ বা বট গাছের নিচে বসতে দারুণ আরাম লাগে, বাতাস বয়। এছাড়া গরু ছেড়ে দিয়ে রাখাল বালক সেই গাছের তলায় শুয়ে আছে। শুয়ে থাকলে সুন্দর পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, একটা মনোরম পরিবেশ লাগছে, রোমাঞ্চকর লাগছে। নদীর ধারে বাঁধা খড়ের আঁটি বোঝা নৌকো, অর্থাৎ সেখানে একটা নদী আছে, গ্রাম বাংলায় নদী আছে, খালবিল আছে। তো সেখানে একটা নৌকো বাঁধা থাকে, এবং সেই নৌকোর মধ্যে কিন্তু কিছু জিনিসপত্র থাকে কোনো গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও গ্রামের পথ ঘাট সব দুপুরের নির্জনতায় নিস্তব্ধ হয়ে ওঠে। হ্যাঁ, এরকম একটা এরকম একটা পরিবেশ যখন দেখতে পাওয়া যাচ্ছে, তখন সেই সময় ক্লান্ত মানুষজন যে যার ঘরে যেন তন্দ্রায় আচ্ছন্ন। তন্দ্রা মানে হচ্ছে ঘুম, ঠিক আছে, ঘুমে আচ্ছন্ন থাকে, দুপুর সময় ঘুমিয়ে যায়। আর এসবের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব প্রকৃতি যেন আঁচল বিছিয়ে সুখ নিদ্রায় মগ্ন। তো চতুর্দিকের যে বিশ্রামরত পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, তার মাধ্যমে কিন্তু তার মধ্যে কিন্তু লেখক সবাই যেন নিদ্রামগ্ন আছেন, সেইভাবে কিন্তু এই গল্পটার ছবি এঁকেছেন লেখক। কবি রোমান্টিক দৃষ্টিতে মানবজগৎ ও বিশ্ব প্রকৃতি একাকার হয়ে একক সত্তায় অনুরূপ লাভ করেছে। তো এখানে একদিকে মানব জগৎ, অপরদিকে প্রকৃতি জগৎ, দুটোর মেলবন্ধন করেছেন লেখক। হ্যাঁ, সেটা কিন্তু ছবি আমরা দেখতে পাবো ভরদুপুর কবিতায়। এই কবিতাটা কিন্তু তোমরা চ্যানেলে আলাদা ভিডিও পাবে, বা দেখে নিও, সার্চ করো, পাবে। নেক্সট গল্প রয়েছে সেনাপতি শঙ্কর। এখানে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা। আধুনিক কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের সেনাপতি শঙ্কর গল্পটিতে শঙ্কর সেনাপতি নামের এক বালকের কল্পনাপ্রবণ মনের কল্পনা বিলাসিতায় প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। অর্থাৎ তোমাদের মতো যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু কল্পনা করেন, তোমরা কিন্তু কল্পনা করো, তাই না? কোথাও যাবো, একটা মনে অনেক কিছু ভেবে ফেলছো, কোথাও ঘুরতে যাবো, কোথায় কী করবো ইত্যাদি। সেই কল্পনার মধ্যে অনেক কিছু আমাদের মধ্যে আসে। তো সেই কল্পনা বিলাস মনেরই কল্পনার বিলাসিতার কথাই কিন্তু বলা হয়েছে একটা বালকের। আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শঙ্কর প্রকৃতি বিজ্ঞানের ক্লাস চলাকালীন নিজের কল্পনার ডানায় ভর করে স্বপ্নরাজ্যে পাড়ি জমায়।
কোন 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 ক্লাস চলছিল না প্রকৃতি বিজ্ঞানের ক্লাস চলছিল। তখন বিজ্ঞানের মধ্যে ক্লাস করতে করতে সে যেন অন্যমনস্ক হয়ে যায় এবং একটা কল্পনাপ্রবণ কল্পনায় ভর করে সে যেন তার স্বপ্নের রাজ্য যেখানে যেতে চাইছে সেখানে যেন সে উড়ে যায়। সে যেন আন্ডিজ পর্বতমালার ছাইনগা দৌড়বাজ এমু পাখিকে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ের সবেদা গাছের ডালে দেখতে পায়। অর্থাৎ এমু পাখি বলে একটা পাখি রয়েছে, যে পাখি অনেক বড় বড় পাখি, খুব দৌড়তে পারে। হ্যাঁ, তো সেই পাখিগুলো সঙ্গে সে কিন্তু প্রকৃতি বিজ্ঞানে পড়ানো হচ্ছে। এছাড়া সেই পাখির সঙ্গে সে মিল পাচ্ছে তার পাশে যে একটা বড় তার ঘরের পাশে যে একটা ঘোলপুকুর বলে একটা বড় দিঘি ছিল, বড় পুকুর, হ্যাঁ, তাকে বড় দিঘি বলা হয়। সেখানে হয়তো গাছ ছিল, সফেদা গাছ, সেই গাছের ডালে যে পাখিগুলো বসে থাকে সেই পাখির সঙ্গে কিন্তু সে এমু পাখির নিজেকে কল্পনা করে তুলে ফেলছে, মানে বুঝতে পারছে। ঠিক আছে, সে অবলীলাক্রমে মাস্টারমশাইকে জানায় তার স্বপ্নে দেখা বিভিন্ন রংবাহারি পাখির কথা। শঙ্করের প্রকৃতি পর্যবেক্ষণের স্পৃহার প্রশংসা করে মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, এখানে প্রকৃতি পর্যবেক্ষণের কাহিনী এখানে কিন্তু লেখক উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা বইতে যা পড়ে বুঝতে পারি, প্রাকৃতিক পরিবেশ যা পড়ে বুঝতে পারি, সেটা যদি আমরা সরাসরি প্রকৃতির মাঝখানে এসে দেখতে পাই তখন কিন্তু আমরা আরও বুঝতে পারবো, আরও বেশি বেশি করে শিখতে পারবো। হয়তো তুমি একটা কোনো গাছ দেখলে, বইতে পড়লে যে এই গাছটা এরকম হয়, যখন তুমি সেই গাছটার কাছে গিয়ে দেখবে, নিজের চোখে দেখে বুঝতে পারবে, অনুভূতি করতে পারবে, তখন কিন্তু তোমার আলাদা অনুভূতি হবে এবং তুমি সেখান থেকে কিন্তু বই পড়ার থেকে আরও অনেক বেশি শিখতে পারবে। অর্থাৎ এখানে প্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে নিজের চোখের মাধ্যম দিয়ে। লেখক এখানে এই গল্পের মাধ্যম দিয়ে মূল বিষয়বস্তু এটাই বলতে চেয়েছেন। ঠিক আছে, নেক্সট কি বলছে না, পাইন দাঁড়িয়ে আকাশের নয়ন তুলি। এটা হচ্ছে একজন বিদেশি লেখক, যার নাম হচ্ছে হাইনরিখ হাইনে। এই বিদেশি লেখকের লেখা পাইন গাছ দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। প্রখ্যাত জার্মান কবি হাইনরিখ হাইনে তার পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় পৃথিবীর উভয় প্রান্তে বরফ ঢাকা পাহাড়ের সঙ্গীহীন পাইন গাছের স্বপ্নবিলাসের কথা তুলে ধরেছেন। অর্থাৎ পাইন গাছ হচ্ছে একটা গাছ যে হচ্ছে পাহাড়ি এলাকার গাছ। সেই গাছটা প্রকৃতির মধ্যে কেমনভাবে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে প্রকৃতি কেমনভাবে মানানসই হয়ে রয়েছে, বা প্রকৃতির সঙ্গে সে কেমনভাবে মানানসই করে নিজের অস্তিত্ব বজায় রেখেছে, সেটা কিন্তু তুলে ধরেছে। তপ্ত মরুভূমিতে বসবাসকারী একাকিত্বের যন্ত্রণায় ভারাক্রান্ত পাম গাছের কথাও কবিতা এসেছে। অর্থাৎ তপ্ত মরুভূমি, যেখানে মরুভূমি প্রচণ্ড গরম, সেই মরুভূমিতে কেউ থাকতে পারে না, তো সেখানে একটা পাম গাছ রয়েছে, হ্যাঁ, যে গাছ কাটলে প্রচুর জল বেরোয়, কিন্তু সেই গাছটা কিন্তু সেখানে রয়েছে এবং সে একাকিত্ব, অর্থাৎ সে একাই রয়েছে, কারণ সেই মরুভূমিতে তো কেউ বসবাস করে না সাধারণত। তো সেই পাম গাছ কিন্তু সেখানে একাই পড়ে আছে এবং তার যে একাকিত্বের যন্ত্রণা, সেই কথাটা কবি তুলে ধরেছেন। পাইন গাছ বরফের রূপলি কাপড় পরে নিঃসঙ্গতা ভুলতে দিনরাত আপন মনে স্বপ্নের দেশে পাড়ি দেয়। তার স্বপ্নে দূরের তপ্ত মরুভূমির ছবি ভেসে ওঠে। সেখানে বুকে একরাশ যন্ত্রণা নিয়ে পাম গাছ দাঁড়িয়ে থাকে, সেও নিঃসঙ্গ জীবনযাপনে ক্লান্ত। অর্থাৎ পাইন গাছের চরিত্র মাধ্যম দিয়ে লেখক এখানে মানব জীবনের একাকিত্বের কাহিনী বর্ণনা করেছেন। ঠিক আছে, কারণ একজন মানুষ যখন একা প্রসঙ্গকর, একা যখন থাকে, তখন কিন্তু তার কাছে অনেক কিছু জিনিসপত্র দেওয়া হলেও তার কিন্তু বন্ধুত্বটাই সবচেয়ে বড় দাবি করে, তাই না? সেই একাকিত্বের কথা, এবং তার বাদে যদি কোন মানুষকে একা থাকতে বলা হয়, সে কিন্তু সব কিছু পেয়েও তাও তার মনের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বের বা মেলামেশার চাহিদা জন্মায়। তো একাকিত্ব বড়ই খারাপ জিনিস, ভারাক্রান্ত জিনিস, সেই কথা কিন্তু লেখক এখানে পাইন গাছের মাধ্যম দিয়ে তুলে ধরেছেন। ঠিক আছে, নেক্সট কি আছে, মন ভালো করা। এই মন ভালো করা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এইখানে কবি বলতে চেয়েছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় তার মন ভালো করা কবিতায় মনকে আপ্লুত করে যে রোদ, তাকে মাছরাঙার বাহারি রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার শরীরে বৈচিত্র্যময় রঙের বৈভব, সেখানে নীলের সমারোহ, কোথাও তীব্র কোথাও তা শান্ত, সেখানে লাল হলুদ সবুজের ছোঁয়াও রয়েছে, রোদের সঙ্গে তা মিলেমিশে। অর্থাৎ এখানে মন ভালো করার মাধ্যম দিয়ে লেখক বলতে চেয়েছেন, অর্থাৎ আমরা প্রকৃতির এমন একটা জায়গায় যখন যাব, তখন আমাদের মনটা কিন্তু অলরেডি ভালো হয়ে যায়, তাই না? অনেক সময় হয়তো ঘরে থাকলে মন খারাপ করে, কিন্তু যখন আমরা প্রকৃতির মাঝখানে চলে যাই, অর্থাৎ কোনো ফুল বাগানে কিংবা কোনো ঝর্নার ধারে কিংবা কোনো বন জঙ্গলে কিংবা কোনো খাল বিল কিংবা নদীর ধারে কিংবা পুকুরের ধারে বসলেও আমাদের কিন্তু মনটা খানিকক্ষণের জন্য ভালো হয়ে যায়। এবং তার মধ্যে যদি সূর্যের আলো, পুকুরের মধ্যে বা জলের মধ্যে যদি সূর্যের আলো পড়ে, নানান রং বেরঙের আলো দেখায়,
আলোর ঝলকানি দেখে কিন্তু আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। এখানে মাছরাঙা বলে একটা পাখি রয়েছে, সেই পাখির শরীরটাও কিন্তু সেরকম নানান রঙের সমারোহ রয়েছে। সেই পাখিকে দেখলে কিন্তু আমাদের মধ্যে সেরকম নানান রঙের সমারোহ যেরকম জেগে ওঠে, সূর্যালোকের মধ্যে কিন্তু আমরা সেরকম বিভিন্ন রঙের সমারোহ পাই, যার কারণে আমাদের মন ভালো হয়ে যায়। সেই মন ভালো করা কীভাবে হচ্ছে সেটা কিন্তু সত্যি চট্টোপাধ্যায় তার মন ভালো করা কবিতায় এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে, নেক্সট দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপারও রয়েছে। এই যে পশু পাখির ভাষা, ঠিক আছে, পশু পাখির ভাষা সুবিনয় রায়চৌধুরী, অর্থাৎ আমরা মানুষেরা তো অনেক ভাষা বলি, মানে কথাবার্তা বলি, মনের ভাব প্রকাশ করি, তাই না? কিন্তু পশু পাখিদের মধ্যেও কিন্তু ভাষা রয়েছে, সেই ভাষা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু অনুমান করতে পারি যে কোন পশুটা কীরকমভাবে আচরণ করছে বা কী বলতে চাইছে। আমরা অনেক সময় বাড়িতে কিছু পাখি পুষি, তোমাদের বাড়িতে হয়তো কোনো কেউ পাখি পুষেছে, কেউ হয়তো বিড়াল পুষেছে, কারোর হয়তো কুকুর রয়েছে, তাই না? তো তারাও কিন্তু ইশারায় কিছু কথা বুঝতে পারে আমাদেরকে, হ্যাঁ, এবং তাদের কথা কিন্তু আমরা বুঝতে পারি। তো সেইটা নিয়ে বিস্তারিতভাবে এখানে এই যে গল্পটার মধ্যে দিয়ে কিন্তু লেখক আলোচনা করেছেন। তো আমরা বিস্তারিতভাবে এটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও যে এই ভিডিওটা, সেখানে কিছু দেখলে বুঝতে পারবে যে কীভাবে পশু পাখির ভাষা লেখক এখানে উল্লেখ করেছেন। দেখো এবার ঘাস ফড়িং, অরুণ মিত্রের লেখা এই ঘাস ফড়িং তোমরা দেখেছো যে অনেক সময় ঘাসের মধ্যে বসে থাকে, হ্যাঁ, এরকম লম্বা, তো সেইগুলোকে ঘাস ফড়িং বলা হয়। তো ঘাস ফড়িংয়ের সম্বন্ধে এখানে লেখক কিন্তু কিছু উল্লেখ করেছেন। রবীন্দ্র পরবর্তী আধুনিক কবিদের মধ্যে অগ্রগণ্য হলেন অরুণ মিত্র। তার ঘাস ফড়িং কবিতায় শ্যামলিমায় ঘেরা অপরূপ বঙ্গ প্রকৃতির সঙ্গে তার হৃদয়ের গভীর আত্মীয়তা এবং ঘাস ফড়িংয়ের সঙ্গে তার অন্তরঙ্গতার ছবি ফুটে উঠেছে। ঘাস ফড়িংকে ছেড়ে চলে যাওয়ার সময়ও তার ফিরে আসার প্রতিশ্রুতি। অর্থাৎ এখানে লেখক প্রকৃতিকে কিন্তু বড়ই ভালোবাসেন, হ্যাঁ, প্রকৃতিকে আমরা সবাই কিন্তু ভালোবাসি, গাছপালা, ফুলবাগান, নদ নদী, পুকুর, সূর্যালোক, ঘাস, সব কিছুই কিন্তু আমরা বড্ড ভালোবাসি, তাই না? তো লেখক কিন্তু এখানে তার ছোটোবেলায় তিনি প্রকৃতিকে বড্ড ভালোবাসতেন, এবং আমরা যখন ছোটোবেলায় বা তোমরাও হয়তো অনেক সময় যারা গ্রাম বাংলায় আছো দেখতে পাবে আমরা ফড়িং ধরি, তাই না? তো সেই ফড়িং নিয়ে খেলা করি, এবং সেই ফড়িংগুলো কী করে বসে, ফড়িং প্রজাপতি, এগুলো কিন্তু আমরা দেখতে ভালো লাগে, খেলা করি ইত্যাদি। তো লেখক কিন্তু সেই ফড়িংয়ের সঙ্গে তিনি তার যে অন্তরঙ্গতার ছবি এই ঘাস ফড়িং যে কবিতার মধ্যে ফুটে উঠেছে। ঠিক আছে, নেক্সট বলছে কুমোরে পোকার বাসাবাড়ি, গোপালচন্দ্র ভট্টাচার্য। তো গোপালচন্দ্র ভট্টাচার্য একজন পক্ষী বিশারদ, ঠিক আছে, পক্ষী বিজ্ঞানী, প্রখ্যাত পতঙ্গ বিজ্ঞানী এবং প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য এই গল্পটি লিখেছেন। কুমোরে পোকার বাসাবাড়ি নামক নিবন্ধটি লেখকের বাংলার কীটপতঙ্গ শীর্ষ গ্রন্থের অন্তর্গত। এই প্রবন্ধে লেখক কুমোরে পোকার বাসা বাঁধার চেষ্টা, বাসা নির্মাণ কৌশল এবং ডিম পাড়বার অনুকূল পরিবেশে বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কুমোরে পোকা বলে একটা পোকা আছে, জানো, এটা আমরা গোবরে পোকাও বলতে পারি খানিকটা কোনো জায়গায়। তো কুমোরে পোকা সেই পোকা, তাদের যে জীবন কাহিনী, অর্থাৎ তারা সারা জীবন কীভাবে বসবাস করে, কোথায় থাকে, কেমন বাসা বাঁধে, তারা কীভাবে বাসা নির্মাণ করে, সব কিন্তু এখানে লেখক খুঁটিয়ে দেখেছেন, এই গল্পের মাধ্যমে লিখেছেন। তোমরা এটা নিয়ে একটা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো, সেই ভিডিওটা কিন্তু পেয়ে যাবে, হ্যাঁ, বিস্তারিতভাবে সেখানে ভালো করে দেওয়া আছে তথ্যচিত্র আকারে। অর্থাৎ তোমরা বইয়ের পড়াও পাবে, সাথে সাথে ওখানকার মধ্যে এই কুমোরে পোকাকে দেখতেও পাবে কী করে বাসা বানাচ্ছি, কিন্তু অ্যানিমেশন দেওয়া আছে, তোমরা দেখে নিও, সেটা বুঝতে পারবে, আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কী বলছে, চিঠি, জসিমউদ্দিনের লেখা। তো এই চিঠি যে কবিতাটি এটা হচ্ছে বাংলা সাহিত্যের পল্লীকবি জসিমউদ্দিন তার চিঠি কবিতায় বঙ্গের বর্ষারূপকে সুচারুভাবে বর্ণনা করেছেন। এরই সূত্রে কবিতা এসেছে লাল মোরগ, চখাচখি, বাবুই, কোড়াকুড়ি চিঠির প্রসঙ্গ। তবে কবির ছোট ভাইয়ের চিঠি পাওয়া তার কাছে পরম প্রাপ্তি। অর্থাৎ এখানে চিঠি বলে একটা আমরা যে কবিতাটা উল্লেখ করছেন, এই যে চিঠি কবিতাটা তিনি কিন্তু বঙ্গের বাংলার পল্লীকবি, সেই বাংলার পল্লীকবি পল্লীকে নিয়ে কিন্তু, অর্থাৎ পল্লীর মধ্যে, অর্থাৎ গ্রামের মধ্যে যে সমস্ত পরিবেশ দেখতে পান, সেই পরিবেশের কথা কিন্তু এখানে বলা হয়েছে। লাল মোরগ, চখাচখি, বাবুই, এগুলো সব কিন্তু বিভিন্ন রকমের পাখি, যেগুলো আমরা গ্রাম বাংলায় যারা থাকে তারা কিন্তু বুঝতে পারবে, দেখাও তারা। ঠিক আছে, এই বিস্তারিতভাবে আমরা পড়লে বুঝতে পারবো। নেক্সট আছে মরশুমের দিনে। সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিনে গদ্যাংশে কৃষিকাজকে কেন্দ্র করে ঋতু বৈচিত্র্য তথা ঋতু উদযাপন উৎসবের চিত্র বর্ণনা করেছেন, কৃষিকাজকে কেন্দ্র করে। ঠিক আছে, তো মরশুম হচ্ছে বিভিন্ন ঋতুকে মরশুম বলা হয়, এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম প্রকারের
ফসল জন্মায়, এবং বিভিন্ন প্রকারের যখন ফসল জন্মায় তখন কৃষকের ঘরে কিন্তু সেই ফসল যখন উঠে সেই ফসলকে কেন্দ্র করে একটি উৎসব দেখতে পাওয়া যায় গ্রাম বাংলায়, ঠিক আছে, যেটাকে আমরা নবান্ন উৎসব বলতে পারি। তো সেই যে ফসল তোলা কেন্দ্র করে ফসল চাষ থেকে আরম্ভ করে ফসল কাটা পর্যন্ত, তারপরেও যে উৎসব বাংলার পল্লী বাংলার গ্রাম বাংলার কৃষক সমাজে যে আনন্দ উৎসব শুরু হয় তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে মরশুমের দিনে। অতিথি অগ্রহায়ণে ফসল পাকা ও কাটার বিচারে শুরু হতো বছর। শীতের পরে বৃষ্টির কামনায় বাংলার কৃষি সমাজ নানান ব্রত পালন গদ্যাংশে উদাহরণ সহ উপস্থাপিত হয়েছে। এই প্রসঙ্গে বাংলার কৃষিকাজের গুরুত্ব, বাণিজ্যিক ইতিহাস, হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির ঐতিহ্যের কথা আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই যে গল্পটার মাধ্যমে তোমরা পড়তে পারবে বাংলার কৃষক সমাজের কাহিনী, অর্থাৎ তোমরা যে সমস্ত সবজি হোক, শাক হোক, অর্থাৎ চাল, যা কিছু যেগুলো কৃষকের দ্বারা উৎপন্ন হচ্ছে, সেই কৃষক কেমনভাবে সেগুলো ফলাচ্ছেন এবং সেটা নিয়ে তাদের পরিবারের মধ্যে কেমন উৎসব আনন্দ বা তাদের এলাকার মধ্যে কেমন উৎসব আনন্দ হচ্ছে গ্রাম বাংলার মধ্যে, সেটা কিন্তু এই মৌসুমের দিনে গল্পটার মাধ্যম দিয়ে লেখক সুভাষ মুখোপাধ্যায় আমাদের জানিয়েছেন, ঠিক আছে। এরপর দেখো হাট কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তো এই হাট হচ্ছে গ্রাম বাংলাকে হাট বলা হয়, হ্যাঁ, যেটা সাপ্তাহিক বাজার সেটাকে কিন্তু গ্রাম বাংলাকে হাট বলা হয়। তো এই হাটের মধ্যে হাটকে কেন্দ্র করে কিন্তু একটা গ্রাম বাংলার মধ্যে হইহুল্লোড় পরিবেশ তৈরি হয়। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের রূপকে মানুষের জীবন নাট্যের একাধিক কাব্যিক বর্ণনা দিয়েছেন। অর্থাৎ এই হাট যে শুরু হয় বাজারে, অর্থাৎ হাটের মধ্যে পর্যবেক্ষণ করলে যা দেখতে পাই আমরা সকাল শুরু থেকে শেষ পর্যন্ত, এই ঘটনার মধ্য দিয়ে লেখক কিন্তু আমাদের জীবন, অর্থাৎ আমাদের জীবনটা কিন্তু এক প্রকার যে হাট বা হাটের সঙ্গে তুলনা করা হয়েছে। হাট মানে বাজার, হ্যাঁ, সেই বাজারের মধ্যে যে কত লোকের আনাগোনা রয়েছে, আমাদের জীবন যেরকম শুরু হয় একদিক থেকে শেষ হয় আরেক দিকে, সেরকম হাটও শুরু হচ্ছে একভাবে এবং শেষ হচ্ছে অন্যভাবে। তো সেই হাটের পুরো বর্ণনার মাধ্যম দিয়ে লেখক কিন্তু আমাদের জীবন কাহিনী বর্ণনা করেছেন। খুব সুন্দর একটা কবিতা, তোমরা ভালো করে বিস্তারিত হবে আমার ভিডিওতে থাকলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দিনের বেলায় নানাবিধ প্রয়োজনে মানুষ হাটে আসে, কিন্তু সন্ধ্যায় ও রাতে হাট পড়ে থাকে নির্জন একাকী অবস্থায়। দিনে সেখানে ক্রেতা বিক্রেতার ভিড়ে ও পসরার বাহুল্যে যে প্রাণশক্তি জেগে ওঠে, রাতে তার কোনো চিহ্ন থাকে না। মানুষের জীবন ও হাটের মতন এই সত্যই এই কবিতায় উদ্ভাসিত হয়েছে। অর্থাৎ দিনের বেলা যখন হাট শুরু হচ্ছে তখন অনেক মানুষের হইহুল্লোড় দেখতে পাই আমরা, মাঝখানে আরও বেশি ভিড় থাকে, হাটে প্রবেশ করা যায় না, বাজারে প্রবেশ করা যায় না। কিন্তু যখন হাট শেষ হয়ে যায় সবাই যে যার সবজি নিয়ে যে যার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যায়, তখন কিন্তু হাটেই থাকে, আর তখন কিন্তু তার কাছে কেউ থাকে না। এই নির্জন জীবন, মানুষের জীবনটা কিন্তু হাটের সঙ্গে তুলনা করা হয়েছে। তোমরা বিস্তারিতভাবে নেক্সট আমাদের ভিডিওতে দেখতে পাবে। লাস্ট এখানে কি দিয়েছে এই ভিডিওর জন্য, মাটির ঘরের দেওয়াল চিত্র। এরপরে রয়েছে মাটির ঘরে দেওয়াল চিত্র, তপন করের লেখা। হ্যাঁ, মাটির ঘর তোমাদের অনেকে দেখেছো হয়তো, বা গ্রাম বাংলায় এখনও কিছু কিছু মাটির ঘর রয়েছে। মাটির ঘরের মধ্যে কিন্তু এক প্রকার ছবি, দেওয়ালের মধ্যে এক প্রকার ছবি আঁকা হতো। হ্যাঁ, কোনো বিশেষ উৎসবে পার্বণে কিন্তু একটা ছবি আঁকা হতো। সেই ছবিটার মধ্যে দিয়ে অনেক রকমের জীবন কাহিনী বর্ণনা করা হতো, আলপনা আঁকা হতো, এবং গ্রাম বাংলার প্রায় আদিবাসী গোষ্ঠীর ঘরে ঘরে এটা এক প্রকার সংস্কৃতির মতন বর্ণনা করেছিল, ঠিক আছে। শিল্পী ও লেখক তপন করের মাটির ঘরে দেওয়াল চিত্র প্রবন্ধে বাংলার আদিবাসী গোষ্ঠীর গৃহশিল্প সংস্কৃতির অপূর্ব বর্ণনা রয়েছে। সাঁওতাল, ভূমিজ, খেড়িয়া জনজাতির দেওয়াল চিত্রের পৃথক পৃথক বৈশিষ্ট্য, উপকরণ প্রভৃতির গুরুত্বপূর্ণ তথ্যে এই সমৃদ্ধ এই প্রবন্ধটি। অর্থাৎ এখানে যে বাংলার আদিবাসী জনসমাজ গোষ্ঠী, সেই গোষ্ঠীর বিভিন্ন রকমের ভাগ রয়েছে। সাঁওতাল কোনোটা ভূমিজ, কোনোটা খেড়িয়া জনজাতি, ঠিক আছে। এবং বিভিন্ন জনজাতির মধ্যেই কিন্তু মাটির ঘরের মধ্যে দেওয়াল চিত্র আঁকা হতো, তাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হ্যাঁ, এবার কোন জাতিরা কীভাবে কোন ছবি আঁকতেন সেটাই নিয়ে কিন্তু এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তোমরা পড়লে বিস্তারিতভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বইটা কী বিষয় নিয়ে কিংবা বইটা কীভাবে পড়ার দরকার আছে, ঠিক না। এরপরে আমার জন্য তোমরা চ্যানেলটি দেখতে থাকো, আর যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর লাইক কমেন্টস তো করোই, আর কমেন্টসের মধ্যে তোমরা জানিও যে কোনটা বুঝতে পারলে না বা কোনটা দরকার তোমাদের আরও, ঠিক আছে। তাহলে আমি বিস্তারিতভাবে তোমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা পরবর্তীকালে জানাবো। ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটিকে দেখতে থাকো, ফলো করতে থাকো, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো যারা এখনও এই পঠন সেতু ব্যাপারটা নিয়ে আলোচনায় বুঝতে পারেনি বা জানে না এখনও, ঠিক আছে। তো রাখি বন্ধুরা, টাটা।